আজকের ঘটনাটি একজন ভারতীয় ট্রাক ড্রাইভারের। তার কাছ থেকে ঘটনাটি যেভাবে সংগ্রহ করা হয়েছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। তিনি বলেছেন, আমার নাম রবিশঙ্কর, আমি ভারত থেকে এসেছি, কিন্তু বহু বছর ধরে ইউরোপে ট্রাক চালাচ্ছি। আমি আগে থেকেই পরিষ্কার করে বলি, আমি হুটহাট সবকিছুতে ভূত প্রেত ভাবি না। আমাদের ফিল্ডে খুব ক্লান্তি থাকে, একাকিত্ব থাকে, আর দীর্ঘ যাত্রায় মানুষ কখনো কখনো ওভার থিঙ্কিং করতে থাকে। আমি সবসময় প্রতিটি ঘটনার স্বাভাবিক কারণ খুঁজে বের করার চেষ্টা করি। এজন্যই শুরুতে আমার সাথে যা হচ্ছিল আমি ভেবেছি ভ্রম, ক্লান্তি, কোনো বস্তু বা পরিবেশের প্রভাব। কিন্তু এক সময় এমন এলো যখন নিজের কাছে মিথ্যে বলার মতো কোনো কারণ আর রইল না। ইউরোপে আমি যে রুটগুলো ব্যবহার করতাম তার মধ্যে জার্মানি, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, পোল্যান্ড, কখনো কখনো স্লোভেনিয়া এবং উত্তর ইতালিতেও যেতে হতো। এখানে ট্রাকের সিস্টেম খুবই কঠোর এবং কড়া। আমাদের কাছে ট্যাকোগ্রাফ লাগানো থাকে, যেখানে ড্রাইভিং কার্ড ঢোকাতে হয়। এটাই আমাদের ড্রাইভিং, ব্রেক, রেস্ট সবকিছু রেকর্ড করে রাখে। একটা নির্দিষ্ট সীমার পর আপনি হাইওয়েতে থাকুন, জঙ্গলের পাশে থাকুন বা কোনো নির্জন রাস্তায়, আপনাকে থামতেই হবে। বেশি ড্রাইভ করলে আলাদা জরিমানা, কোম্পানির জবাবদিহি আলাদা, আর কখনো কখনো লাইসেন্সও সমস্যায় পড়তে পারে। ট্রাকের ভেতরে থাকা সাধারণ মানুষের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আমাদের জন্য এটা স্বাভাবিক। কেবিনের মধ্যে বিছানা, ছোট ফ্রিজ, খাবারের জিনিস, হিটার, স্টোরেজ সবই থাকে। অনেক সময় মানুষ কয়েকদিন ধরে সেখানেই থাকে। কেউ কেউ রেস্ট এরিয়াতে গিয়ে বিশ্রাম নেয়, কেউ মোটেল নেয়, কিন্তু আমার সবসময় খোলা জায়গা পছন্দ ছিল। আর আমার মাছ ধরার খুব শখ ছিল। এই শখটা আমার ছোটবেলা থেকেই। ভারতেও যখন সুযোগ পেতাম নদীর ধারে বা পুকুরের পাশে গিয়ে বসতাম। ইউরোপে এসে এই শখটা আরো বেড়ে গেল, কারণ এখানে অনেক লেক আছে যেখানে অনুমতি নিয়ে মাছ ধরা যায়। আমি আমার ট্রাকে সবসময় 2টা রড, কিছু হুক লাইন, একটা ফোল্ডিং স্টুল, একটা ছোট ক্যাম্প ল্যাম্প, টর্চ আর একটা আইস কুলার রাখতাম। অনেক সময় এমন করতাম যে রোডটা একটু হিসাব করে চালাতাম, না বেশি স্পিড না অযথা ধীরে, এমন ভাবে চালাতাম যাতে আমরা ড্রাইভিং লিমিট শেষ হলে আমি এমন একটা জায়গার কাছে পৌঁছাই যেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি। আবার মাছ ধরাও যায়। এটা প্রতিদিনের কাজ ছিল না, কিন্তু মাসে 1 থেকে 2 বার হয়ে যেত। আর সত্যি বলে ওই সময়টা আমার সব ক্লান্তি দূর করে দিত। গাড়ি পার্ক করলাম, একটু হাঁটলাম, পানির ধারে বসে গেলাম, রড ফেললাম, চারপাশে নীরবতা। আর যদি ভাগ্য লাগে থাকে, ভাগ্য যদি ভালো হয় তাহলে 1টা বা 2টা ভালো মাছও পেয়ে যেতাম। কখনো সেখানে হালকা করে রান্না করতাম, কখনো কুলারে রেখে পরে বানাতাম। লম্বা রুটে এই ছোট ছোট শখগুলোই মানুষকে স্বাভাবিক রাখে। যে ঘটনাটার কথা আমি বলছি সেটা শীতের শেষ আর বসন্তের শুরুর মাঝামাঝি সময়ে। বাতাসে তখনও ঠান্ডা ছিল, কিন্তু বরফ বেশিরভাগ গলে গিয়েছিল। আমি তখন অস্ট্রিয়া থেকে জার্মানির দিকে একটা লোড নিয়ে যাচ্ছিলাম। ঠিক জায়গার নাম আমি ইচ্ছে করে বলছি না, কারণ সেই এলাকা বেশ আলাদা ধরনের ছিল। আর আজও আমি চাই না কেউ শখের বসে সেখানে গিয়ে কোনো ঝামেলায় পড়ো। শুধু এতটুকু বুঝে নিন, একটা পাহাড়ি এলাকা ছিল যেখানে শুধু মেইন রোড থেকে একটু ভেতরে জঙ্গলের দিকে একটা লেক ছিল। আমি সেই লেকে আগেও 2 বার গিয়েছিলাম। সেখানে গাড়ি নিয়ে যাওয়া যেত না, তাই ট্রাকটা একপাশে নিরাপদ জায়গায় রেখে কিছুটা পথ হেঁটে যেতে হতো। জায়গাটা আমার খুব পছন্দ ছিল, কারণ সেখানে সাধারণত কম মানুষ আসতো। পানি পরিষ্কার ছিল, চারপাশে পাথুরে ধারের মতো, আর লেকের অন্য পাশে ঘন জঙ্গল। দিনে জায়গাটা খুব সুন্দর লাগতো, কিন্তু সন্ধ্যার পর একই জায়গা অদ্ভুত রকমের নীরব হয়ে যেত। সেই নীরবতার মধ্যে পানির হালকা শব্দ বেশি করে শোনা যেত। সেদিনও আমি হিসেব করে সেখানে পৌঁছেছিলাম। ট্যাকোগ্রাফ অনুযায়ী আমার রেস্ট শুরু হওয়ার সময় হয়ে গিয়েছিল। আমি ট্রাকটা মেইন রোড থেকে একটু সরিয়ে খোলা এক জায়গায় পার্ক করলাম, এমন জায়গা যেখানে কারো নজরও পড়বে না আর গাড়িটাও নিরাপদ থাকবে। আমি দরকারি জিনিসগুলো নিলাম, একটা রড, একটা ব্যাকআপ রড, টর্চ, বেল, একটু চারা, একটা হালকা ফোল্ডিং কভার, পানি আর কুলার। আবহাওয়া ঠান্ডা ছিল, কিন্তু সহ্য করার মতো। আমি জঙ্গলের ভেতর দিয়ে সরু পথ ধরে হাঁটতে লাগলাম। তখন পুরোপুরি সন্ধ্যা নামেনি, কিন্তু সূর্য ডুবে যাচ্ছিল আর গাছের ফাঁক দিয়ে আলো কমে আসছিল। আমি আগের সেই জায়গার কাছে পৌঁছালাম, কিন্তু সেদিন পানির ধারে অদ্ভুত নীরবতা ছিল। আগে যেখানে বসেছিলাম সেখানে বসে তেমন কোনো নড়াচড়া অনুভব করলাম না। আমি রড ফেললাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু তেমন কোনো সাড়া পেলাম না। তারপর আমি জায়গা বদলালাম এবং লেকের ধারে ধারে একটু সামনে এগিয়ে গেলাম। সেখানে মাটি তুলনামূলক নরম ছিল আর ধারে লম্বা ঘাসও কম ছিল। সেখান থেকে পানি একটু গভীর মনে হচ্ছিল। আমার মনে হলো হয়তো এখানে ভালো হবে। আমি সেখানে ছোট একটা সেটআপ বানালাম। রডটা মজবুত করে বসানোর জন্য মাটিতে স্ট্যান্ড গেঁথে দিলাম, বেলও লাগিয়ে দিলাম যাতে আমি শুয়ে থাকলেও শব্দ শুনে বুঝতে পারি। আমার কাছে একটা ছোট কিন্তু শক্তিশালী টর্চ ছিল, সেটাকে এমন ভাবে রাখলাম
যাতে তার আলো সরাসরি রড আর পানির সেই অংশে পড়ে যেখানে লাইনটা গেছে। এসব আমি আগেও করতাম, এতে কোনো অদ্ভুত কিছু ছিল না। শুরুর প্রায় 40 থেকে 45 মিনিট একদম স্বাভাবিকভাবে কেটে গেল। তারপর অন্ধকার একটু বাড়ল আর স্বাভাবিক মতো মাছ নড়াচড়া শুরু করলো। প্রথমবার বেল বাজতেই আমি সাথে সাথে উঠে গেলাম। আরেকটা ভালো মাছ ধরা পড়ল। তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। আমি খুশি হলাম, ভাবলাম মাছ রাতটা খালি যাবে না। আমি 2টা মাছ কুলারে রাখলাম, একটা ছেড়ে দিলাম। তারপর আবার রড ফেললাম। কখনো বসে থাকতাম, কখনো আধা শুয়ে পড়তাম, কখনো চারপাশে পানি লক্ষ্য করতাম। প্রথমবার অদ্ভুত অনুভূতি হলো তখন, যখন আমি শুয়েছিলাম এবং পরিষ্কারভাবে মনে হলো কেউ যেন আমার ক্যাম্পের পেছন দিয়ে ধীরে ধীরে হেঁটে গেল। শব্দটা খুব হালকা ছিল, যেন কেউ ভেজা মাটির ওপর নরম পায়ে হাঁটছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো শিয়াল, হরিণ বা ছোট কোনো বন্যপ্রাণী হবে। সেখানে এ ধরনের প্রাণী থাকা অস্বাভাবিক না। আমি সাথে সাথে উঠে টর্চের আলো ওইদিকে ফেললাম, কিন্তু কিছুই ছিল না, শুধু গাছ, ঝোপঝাড় আর হালকা ঠান্ডা হাওয়ার মতো একটা অনুভূতি। আমি আবার ফিরে এসে নিজেই মনে মনে হেসে বললাম, রাত, জঙ্গল, শব্দ তো হবেই। আমি আবার শুতে যাচ্ছিলাম, ঠিক তখনই আরেকটা জিনিস অনুভব করলাম। মনে হলো যেন কেউ আমার একদম কাছেই, হয়তো আমার মাথার ওপর ঝুঁকে ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। একটা ঠান্ডা, ধীর কিন্তু স্পষ্ট শ্বাসের শব্দ, এতটাই কাছে যে আমার ঘাড়ের পেছনে তার ঠান্ডা লাগা অনুভব করলাম। আমি ঝটকা দিয়ে উঠে দাঁড়ালাম এবং পুরো শক্তি দিয়ে টর্চ ঘুরিয়ে চারদিকে আলো ফেললাম। এবার আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তবুও সেখানে কিছুই ছিল না, শুধু আমার নিজের জিনিসপত্র, রড আর সামনে পানি। এরও একটা স্বাভাবিক কারণ বের করলাম, হয়তো বাতাসের দিক বদলেছে বা আমার কানে এমন কিছু শুনেছে। দীর্ঘ ভ্রমণের পর কখনো কখনো এমন হয়, কিন্তু এবার আমার বিশ্রাম পুরো শেষ হয়ে গিয়েছিল। আমি পুরো সতর্ক হয়ে গেলাম। ঠিক সেই সময় আবার বেল বেজে উঠল, কিন্তু এইবার অদ্ভুত একটা ঘটনা ঘটল। ঘন্টির শব্দ তো আসছে, কিন্তু রড একদমই নড়ছে না। আমি দাঁড়িয়ে দেখতে থাকলাম। বেল খুব হালকা হালকা বাজছে, যেন কেউ আঙ্গুল দিয়ে তাকে ছুঁয়ে দিচ্ছে, কিন্তু লাইন পুরো স্থির, পানিতেও কোনো নড়াচড়া নেই। আমি রড তুলে লাইন চেক করলাম, সব ঠিকই লাগলো। বেলের ক্লিপ দেখে নিজেকে বললাম, হয়তো ঠিকভাবে লাগানো হয়নি, বাতাসে নড়ে উঠেছে। আমি আরো মজবুত করে লাগিয়ে দিলাম। 2 মিনিট পর আবার একই শব্দ। এবার আমি রডের দিকেই চোখ রেখে দেখলাম, বেল বাজছে, কিন্তু রড আবারও প্রায় স্থির। এতটা তো আমি জানি, মাছ লাগলে লাইন বা টিপে নড়াচড়া হবেই। এখানে মনে হচ্ছিল শব্দটা যেন অন্য কোথাও থেকে আসছে, আর রডটা আলাদা দাঁড়িয়ে আছে। আমি টর্চ ঘুরিয়ে অন্যদিকে আলো ফেললাম। 1 সেকেন্ডের জন্য মনে হলো ঝিলের বেশ দূরের দিক থেকেও একই রকম হালকা বেলের শব্দ আসলো। আমি দাঁড়িয়ে থেকে মন দিয়ে শুনলাম। তারপর আবার পূর্ণ নিস্তব্ধতা। মাথায় স্বাভাবিক একটা ভাব এলো, হয়তো আরেকজন মাছ ধরছে, কিন্তু সাথে সাথে সেই ধারণা বাতিল করলাম, কারণ রাতের বেলা এখানে কারো আশাই বিরল। যদি কেউ থাকতোই তাহলে আলো, শব্দ বা কোনো যানবাহনের চিহ্ন তো দেখা যেত। আমি নিজেকে শক্ত রেখে আবার এসে বসলাম। কিছুক্ষণ পর রড এবার সত্যি জোরে নড়ে উঠল, বেলও বাঁচলো, লাইনও টানলো। আমি সাথে সাথে উঠে জোর লাগালাম। শুরুর অনুভূতিতে লাগলো বড়সড় মাছ লেগেছে, কারণ ওজন বেশ ছিল। আমি ধীরে ধীরে লাইন টানলাম। জিনিসটা উপরে উঠছিল, কিন্তু মাছ যেভাবে লড়াই করে তা একদমই ছিল না। একটা অদ্ভুত মৃত ওজনের মতো লাগছিল। পানি থেকে উঠতেই প্রথমে মনে হলো হয়তো পানির নিচের কোনো গাছের শিকড় বা ঝোপ জড়িয়ে এসেছে, কিন্তু টর্চ কাছে এনে আলো ফেলতেই বুকটা হিম হয়ে গেল। একটা চুল, মাত্র 2 থেকে 4টা নয়, একটা পুরো লম্বা, জট পাকানো, ভেজা কালো চুলের বিশাল গোছা। তার মধ্যে একটা শাখা ছিল, যেন কোনো মহিলার লম্বা চুলের বেনি খুলে পানি ভেসে এসে জট পাকিয়ে গেছে। কিছু মুহূর্ত আমি বুঝতেই পারলাম না। তারপর নিজেকে সামলে ভাবলাম হয়তো কেউ আবর্জনা ফেলেছে, কোনো পুরনো উইক, অথবা কোথাও থেকে পানিতে ভেসে এসেছে। এভাবে ভাবা সহজ ছিল, কিন্তু মেনে নেওয়া খুব কঠিন। আমি হুক থেকে জিনিসটা আলাদা করতে গেলাম। হাত ছোঁয়াতেই আমার পুরো শরীর দিয়ে এক অদ্ভুত ঘৃণার স্রোত বয়ে গেল। ভেজা চুলের সেই ঠান্ডা, চিপচিপে, জীবন্তর মতো অনুভূতি হাতের তালুতে লাগতেই আমি ঝট করে হাত সরিয়ে নিলাম। মন বলল ফেলে দে, আবার পানিতে ফেলে দে। আমি ঠিক সেটাই করলাম। যেই পানিতে ছুঁয়ে পড়ল, পানির ওপর অদ্ভুত একটা দুলুনি। এটা এমন নয় যে হালকা কিছু পড়েছে, বরং মনে হলো নিচে কিছু বড় জিনিস নড়ে উঠল। আমি তাড়াতাড়ি পানির ধারে গিয়ে টর্চ মারলাম। পানি প্রথমে শান্ত ছিল, তারপর একদম দূরে ছোট ছোট বাবল উঠতে লাগলো। 1 থেকে 2টা নয়, পুরো একটা লাইন ধরে, যেন ঝিলের তলায় কিছু একটা সরছে, আর তার ধাক্কায় বাবলগুলো ওপরে উঠছে। শুরুতে ভাবলাম হয়তো কাদামাটির জায়গা, নিচে কোনো গ্যাস জমে আছে, কিন্তু ভাবনাটা পরের মুহূর্তেই টেকে না, কারণ বাবলগুলো
সোজা আমার দিকে আসতে লাগলো। আমি পিছিয়ে গেলাম। ওগুলো একটা সীমা পর্যন্ত এসে থেমে গেল। আমার গলা শুকিয়ে কাঠ। অনেকক্ষণ আলো ফেলে দেখলাম, তারপর যেন আগের মতো চুপচাপ। কিছুই হয়নি কখনো। আমি আবার জায়গায় ফিরে এলাম, কিন্তু আর বসিনি, দাঁড়িয়ে থাকলাম। নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করে ভাবলাম, হয়তো বেশি ভাবছি। রাত, একলা জায়গা, অদ্ভুত সেই চুল, এসব মিলে মাথায় চাপ পড়েছে। নিজেকে জোর করে শান্ত করলাম। একটা এনার্জি ড্রিঙ্ক খুলে ধীরে ধীরে খেলাম। ঠিক তখনই অনুভব করলাম কেউ আমাকে দেখছে। শুনতে সাধারণ লাগে, কিন্তু যারা নির্জন জায়গায় একা থেকেছে তারা জানে মাঝে মাঝে মানুষ খুব স্পষ্ট অনুভব করতে পারে যে কারো নজর তার উপর। আমি দ্রুত জঙ্গলের দিকে তাকালাম, তারপর পানির দিকে। ডান বাম কিছুই নেই, কিন্তু অনুভূতিটা যায় না। ঠিক তখন নজর পড়ল মাটিতে। পানির ধারে নরম কাদামাটি ছিল। টর্চ ফেলতেই দেখলাম কয়েকটা পায়ের ছাপ। প্রথমে একটু স্বস্তি অনুভব হলো, যাক কেউ মানুষ আছে, নর্মাল ব্যাপার। কিন্তু ঝুঁকে ভালো করে দেখতেই অন্যরকম কিছু বুঝলাম। পায়ের ছাপগুলো শুধু আমার ক্যাম্পের চারপাশে ছিল, এমন ভাবে যেন কেউ আমার চারদিকে ঘুরছে। কিন্তু ওগুলো পানির দিক থেকে আসে না, জঙ্গলের দিকেও যায় না, শুধু চারপাশে একটি বৃত্তের মতো। আমি ভাবলাম হয়তো আমার নিজের ছাপ, কিন্তু পরের মুহূর্তে মনে পড়ল আমি ছিলাম ভারী বুট পরে। এই ছাপগুলো আলাদা, লম্বা, কিছুটা ভেজা, আর এমন ভাবে যেন পুরো পা পড়েনি, বরং কোনো কিছু চাপ দিয়ে আবার তুলে নিয়েছে। প্রথমবার মনে হলো চলে যাই, সব গুছিয়ে ট্রাকে ফিরে যাই। কিন্তু আবার ভাবলাম একটু আগেও সব ঠিক ছিল। একাদোকে অদ্ভুত ব্যাপারে এভাবে পালিয়ে যাওয়া অদ্ভুত লাগে। মানুষ মাঝে মাঝে নিজের কাছেই নিজেকে কাপুরুষ দেখাতে চায় না, আর ঠিক সেই ভুলটাই করলাম। আমি রয়ে গেলাম। আমি রড আবার চেক করলাম, লাইন ফেলে দিলাম। এবার বসলাম না, সোজা দাঁড়িয়ে পানির দিকে তাকিয়ে রইলাম। কয়েক মিনিট পর পানির উপর দূরে খুব হালকা একটা নড়াচড়া, যেন কিছু একটা ধীরে উপরে উঠে আবার ডুবে গেল। আমি টর্চ পুরো উঁচু করে ধরলাম, আর এক মুহূর্তের জন্য, মাত্র এক মুহূর্তের জন্য আমার মনে হলো পানির ভেতর একটা মুখ ছিল। সাদা নয়, পরিষ্কারও নয়, শুধু একটা অস্পষ্ট অস্বাভাবিক আকৃতি, আর দুইটা কালো দাগ যেখানে চোখ থাকার কথা। আমি চোখ ঝাপটা দিলাম, আবার তাকালাম, কিছুই নেই। আমি নিজের মনে বললাম, না, এটা শুধুই আলো ছায়ার ভুল ভ্রম। পানি, ঢেউ, অন্ধকার, টর্চ সব মিলে এমন ভুল ইমেজ তৈরি করতে পারে। কিন্তু সত্যি বলতে কি, সেই এক সেকেন্ডের দৃশ্য আজও আমার মাথার ভেতর ঠিক সেইভাবে আঁকড়ে আছে। তারপর আমার চোখ রড থেকে সরে কুলারের দিকে গেল। কুলারের ঢাকনাটা অর্ধেক খোলা। আমি একদম পরিষ্কার মনে করতে পারছিলাম যে আমি সেটা বন্ধই করেছিলাম। মনে হলো বুকের ভেতর কিছু যেন ধাক্কা গেল। আমি ভেতরে আলো ফেললাম। মাছগুলো ঠিকই ছিল, কিন্তু তাদের গায়ে 2 থেকে 3টি লম্বা ভেজা সুতার মতো কালো চুল লেগেছিল। এতটা শুকনো না যে চোখ ফাঁকি দেবে, আর এতটাই কমও না যে একে ভুল বলে এড়ানো যায়। আমি সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলাম আর কুলার বন্ধ করলাম। এবার আমার মনে দৃঢ়ভাবে সন্দেহ জন্মালো, এখানে হয়তো কেউ আছে যে আমার সঙ্গে বাজে মজা করছে, অথবা অন্য কিছু আছে যা আমার বোঝার বাইরে। আমি যত জোরে পারি চেঁচিয়ে উঠলাম, কে আসিস? জঙ্গলের ভেতর প্রতিধ্বনি হলো, তারপর থেমে গেল। কোনো উত্তর নেই। কিন্তু 2 মিনিট পর ঝিলের একদম ওপরের দিক থেকে খুব হালকা, যেন টেনে বলা একটা শব্দ ভেসে এলো। এমন ভাবে যেন কেউ আমার গলার স্বর নকল করার চেষ্টা করছে। শব্দগুলো স্পষ্ট ছিল না, কিন্তু টোন ঠিক একই। আমার হাঁটু যেন কেঁপে উঠলো। তারপরও নিজেকে জোর করলাম, ইকো হতে পারে, কোনো জন্তু বা হাওয়ার প্রভাব। নিজেকে জোর করে স্বাভাবিক করার চেষ্টা করলাম। আমি সিদ্ধান্ত নিলাম, আর না, এবার গুটিয়ে নেওয়ার সময়। রডের কাছে যেতেই হঠাৎ করে বেল এমন জোরে বাঁচল যে আমি চমকে উঠলাম। লাইন টান টান। আমি রড ধরতেই বসলাম। এবার অনুভূতি সম্পূর্ণ আলাদা। এটা না কোনো মাছের টান, না কোনো মৃত ওজন। মনে হচ্ছিল ওপাশ থেকে যেন কেউ রডটা হাতে ধরে ছোট ছোট ঝাঁকুনি দিচ্ছে। আমি জোরে টান দিতেই লাইন একটু উঠল, তারপর থেমে গেল। তারপর হঠাৎ করেই সম্পূর্ণ ঢিলা। আমি হোঁচট খেতে খেতে পিছিয়ে এলাম, আর ঠিক সেই মুহূর্তে আমার বাম কাঁধে খুব ঠান্ডা, ভেজা, ভারী একটা স্পর্শ অনুভব করলাম। এতটাই আকস্মিক যে আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল। আমি ঘুরে গিয়ে পুরো শক্তিতে টর্চ মারলাম। পেছনে কেউ নেই, না কোনো মানুষ, না কোনো জন্তু, কিছুই না। কিন্তু আমার জ্যাকেটের কাঁধে 5টা লম্বা ভেজা দাগ পড়ে আছে, যেন ভেজা আঙ্গুল টেনে নিয়ে গেছে, যেন কেউ ভেজা হাতে আমাকে ধরেছে। এই অনুভূতি দেখে আমার মাথা একদম ফাঁকা হয়ে গেল। আমি দ্রুত সব গোছাতে শুরু করলাম। এখন মাছ ধরা বা রড কিছুই মাথায় ছিল না, শুধু ট্রাক পর্যন্ত পৌঁছাতে হবে। আমি এক হাতে একটা রড গোটালাম, আর এক হাতে ধরলাম। ব্যাগ তুলে নিলাম, কুলারটা ফেলে দেওয়ার কথা ভাবলাম। তারপর কেন জানি না সেটাও তুলে নিলাম। হয়তো তখনও মাথা পুরনো অভ্যাসে কাজ করছিল। আমি ঘুরতেই ঝিলের পানি ওপর অদ্ভুত পরিবর্তন দেখলাম।
যেখানে কিছুক্ষণ আগে হালকা ঢেউ ছিল সেখানে এখন পানির একটা অংশ যেন পিছিয়ে যাচ্ছে। খুব বেশি না, কিন্তু এতটাই যে বোঝা যাচ্ছিল নিচে যেন কিছু উঠছে বা পানির তলায় বড় কিছু নড়ছে। আমি সেখানে থমকে গেলাম। তারপর পানির মাঝখান থেকে একটা লম্বা কালো রেখা উঠতে দেখলাম। প্রথমে মনে হলো কাঠ, কিন্তু ধীরে ধীরে সেটা উপরে উঠতেই বুঝলাম ওটা কাঠ না, ওটা চুল। খুব লম্বা, ভেজা, একসাথে জড়ানো চুল, যেন কারো মাথা পানির একদম ওপরের কাছে আছে, কিন্তু মুখ এখনো নিচে ডুবে আছে। আমি পিছিয়ে যেতে শুরু করলাম। শ্বাস অনিয়ন্ত্রিত হয়ে পড়তে ধরল। টর্চ হাতে কাঁপছিল। পানির মাঝখানের সেই জিনিসটা আমার দিকে আসছিল না, শুধু ছিল। আর তার উপস্থিতিতেই এমন ভয় হচ্ছিল যা ভাষায় বলা যায় না। তারপর অনেক দূর জঙ্গলের ভেতর থেকে বা ঝিলের অন্য পাশ থেকে একটা হালকা নারীর মতো কাশির শব্দ শোনা গেল। তারপর একটা কান্নার শব্দ, তারপর আবার নিস্তব্ধতা। আমি দৌড় দিলাম। পথ ধরে ফিরতে ফিরতে দৌড়াচ্ছিলাম, কিন্তু কয়েকটা পা দেওয়ার পরই বসলাম। রাস্তাটা আগের মতো লাগছে না। গাছগুলো বেশি ঘন লাগছে, মাটি বেশি নরম। আর এই মোড়টা তো আগে ছিল না। আমি থামলাম না, শুধু দৌড়ালাম। এক জায়গায় পা পিছলে প্রায় পড়ে যাচ্ছিলাম। ঝোপে কিছু আটকে গেল। আমি টান দিয়ে ছেড়ে দিলাম। কুলার ধাক্কা খাচ্ছিল, তবুও ধরে রাখলাম। তখন আর বোঝা যাচ্ছিল না কি বাঁচাবো আর কি ফেলে দেব। আমি শুধু দৌড়াচ্ছিলাম। একটাই চিন্তা, ট্রাক পর্যন্ত পৌঁছাতে হবে, শুধু ট্রাক পর্যন্ত। কিন্তু আসল সমস্যা ছিল, আমার মনে হতে শুরু করলো যা কিছু ছিল সেই ঝিলের ভেতর, ওটা আর সেখানে নেই। আমি দৌড়াচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম অন্ধকার, আতঙ্ক আর জঙ্গলে মানুষ কত দ্রুত নিজের পথ নিয়ে সন্দেহ করতে শুরু করে। আসার সময় পথটা সরল আর পরিষ্কার মনে হচ্ছিল, কিন্তু এখন প্রতিটা গাছ একই রকম লাগছে, প্রতিটা মোড় যেন আগের মতোই, আর প্রতিটা ছায়া এমন লাগছে যেন এখনই আলাদা হয়ে আমার পেছনে হাঁটতে শুরু করবে। আমি চেষ্টা করছিলাম নিজের মাথাকে নিয়ন্ত্রণে রাখতে। মন বলছিল দৌড়াতে থাকো, কিন্তু বুদ্ধি বলছিল এভাবে অতিরিক্ত ভয় পেলে আরো বিপদ বাড়বে। আমি গতি একটু কমালাম, হেডল্যাম্প সোজা করে মাটির দিকে তাকিয়ে পায়ের দাগ খুঁজতে লাগলাম। শুরুতে মনে হচ্ছিল আমি হয়তো বেশি রিয়াক্ট করছি, কিন্তু হঠাৎ এক জায়গায় এসে আমার পা থেমে গেল। মাটি আগের মতো ছিল না। যেখানে আমি আসছিলাম সেখানে পাতার পরিমাণ বেশি ছিল, আর কোথাও কোথাও পাথরও ছিল, কিন্তু এখানে মাটি অনেক নরম। আর একপাশে মনে হচ্ছিল যেন নিচে কাদা মাটির মতো ভেজা অংশ আছে। আমি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলাম। শরীরের ঠান্ডা আর ভয়ের ঠান্ডা একসাথে লাগছিল। নিজেকে বললাম এটা তো সেই জঙ্গলে, অন্ধকারে সবকিছু এমনই লাগে। গভীর শ্বাস নিয়ে আবার ডান দিকে ঘুরলাম, কারণ আমার ধারণা ছিল পথটা ওদিকেই যাবে। প্রায় 10 থেকে 150টা পায়ে গতি। আবার সেই অনুভূতি ফিরে এলো, কেউ আমার পেছনে হাঁটছে। এবার শুধু অনুভূতি না, শব্দও ছিল, খুব হালকা, যেন ভেজা মাটিতে খালি পায়ে বা নরম তলায় কেউ হাঁটছে। আমি থেমে গেলাম, শব্দও থেমে গেল। আমি সঙ্গে সঙ্গে ঘুরে টর্চ মারলাম, শুধু গাছ, ঝোপঝাড় আর আমার নিজের শ্বাস। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে আলো চারদিকে ঘোরালাম। মনে হলো জোরে চিৎকার করি, যে আছে সামনে আসো। কিন্তু সত্যি বলতে সেই মুহূর্তে আমি চাইছিলাম না সত্যি কিছু সামনে চলে আসো। কখনো কখনো মানুষ প্রশ্ন করে না এই কারণে যে সে ভয় পায়, উত্তরটা না জানাই ভালো। আমি আবার হাঁটা শুরু করলাম, এবার দ্রুত। আর ঠিক তখনই আবার সেই শব্দ। আমার পায়ের শব্দের পরে পরে যেন পেছনে আরেকটা পা পড়ছে। আমি থামলে সে থামে, আমি হাঁটলে সে হাঁটে। আমি হঠাৎ থামা ছাড়াই টর্চটা পেছনের দিকে ঘোরালাম, যাতে যদি কেউ থাকে তাহলে ধরা পড়ে যায়। কিছুই ছিল না, কিন্তু টর্চের আলো যখন মাটিতে পড়লো, এক মুহূর্তের জন্য আমি স্পষ্ট দেখলাম আমার নিজের বুটের দাগের পাশে আরেক ধরনের পায়ের ছাপও আছে, দোহাটে, লম্বা, আর কোথাও কোথাও এমন ভাবে যেন ভেজা কিছু মাটিতে ঘেঁষে উঠে গেছে। আমি ভালোভাবে দেখার জন্য ঝুঁকলাম, কিন্তু পরের মুহূর্তে সেই দাগগুলো আর দেখা গেল না। হয়তো আলোর কোণ বদলেছিল, হয়তো আমার মনে ভুল ছবি তৈরি করছিল। আমি সেখানে আর এক সেকেন্ডও দাঁড়াতে চাইনি। আবার সামনে এগোলাম, এবার প্রায় দৌড়েই। হাতে জিনিস থাকার কারণে শরীরের ভারসাম্য ঠিক থাকছিল না। কুলার বারবার পায়ে লাগছিল, ব্যাগ কাঁধ থেকে সরে যাচ্ছিল, আর এক হাতে রড থাকায় টর্চও ঠিকভাবে ধরতে পারছিলাম না। শেষে আমি সেই রডটাও ঝোপের পাশে ফেলে দিলাম। এখন আর ওটার কোনো দরকার ছিল না। আর একটু সামনে যেতেই দূরে গাছের ফাঁক দিয়ে রাস্তার পাশের হালকা আলো দেখা যেতে শুরু করলো। সেই মুহূর্তে মনে হলো যেন বুকের ওপর থেকে একটা বড় চাপ নেমে গেছে। ট্রাক তো এখনো দেখা যাচ্ছিল না, কিন্তু আমি বুঝে গেলাম আমি সঠিক দিকে যাচ্ছি। ঠিক তখনই রাস্তার দিক থেকে একটা ছোট্ট হর্নের মতো ধাতব শব্দ শোনা গেল। আমি থমকে গেলাম। এটা পুরো লাউড ট্রাক হর্ন ছিল না, বরং যেন কোনো গাড়ির ছোট একটা সিগন্যাল, টোন বা বিপ শব্দ। আমার ট্রাকও এমন শব্দ হয় লক, আনলক বা কোনো অ্যালার্টে। আমি মনে মনে ভাবলাম
হয়তো অন্য কোনো গাড়ি গেছে, কিন্তু ভেতরে একটা প্রশ্ন খসখস করছিল। এত নির্জন জায়গায় এই সময় অন্য গাড়ি থাকলেও আমি আগে কেন দেখিনি বা শুনিনি? আমি গতি বাড়ালাম। কিছুক্ষণ পর আমি অবশেষে জঙ্গল থেকে বের হয়ে গ্র্যাভেল পথের কাছে চলে এলাম। মেন রোডের ওপারে অন্ধকার একটা লাইনের মতো চলে গেছে, আর আমার ট্রাক ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু একটা আলাদা ছিল, প্রথমে বুঝতে পারিনি। তারপর চোখ পড়ল ড্রাইভিং সাইডের সামনের গ্লাসে ভেজা দাগ, যেন কেউ ভেজা হাত বা কোনো ভেজা জিনিস সেখানে ছুঁয়ে গেছে। আমি ধীরে ধীরে কাছে গেলাম, আর যত কাছে গেলাম হৃদয় স্পন্দন ততই দ্রুত হতে লাগলো। দরজার হ্যান্ডেল থেকে সাইড প্যানেল পর্যন্ত ভেজা হাতের লম্বা দাগ ছিল, একদম পরিষ্কার, মানুষের হাতের মতো, কিন্তু পুরোপুরি স্বাভাবিকও না। আঙ্গুলগুলো একটু বেশি লম্বা মনে হচ্ছিল, অথবা হয়তো পানি ছড়িয়ে যাওয়ার কারণে এমন লাগছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, দাগগুলো একদম ফ্রেশ লাগছিল, যেন এখনই কেউ রেখে গেছে। ঠান্ডা রাতে গাড়ির মেটাল বডিতে স্বাভাবিকভাবেই একটু আর্দ্রতা জমতে পারে, কিন্তু এটা সেটা ছিল না। এটা এমন ছিল যেন কেউ ভেজা হাত দিয়ে চেপে ধরে টেনে নামিয়ে দিয়েছে। আমার প্রথম চিন্তা হলো, হয়তো কোনো মানুষ এসেছে, কোনো লোকাল লোক, কোনো মাতাল, কোনো পথচারী বা কোনো প্র্যাঙ্ক। যদি আমি এটা মানতে পারতাম তাহলে বাকি সবকিছুই কিছুটা স্বাভাবিক মনে হতো। কিন্তু তখনই আবার সেই প্রশ্নটা মাথায় এলো, এখানে এই সময় কে আসবে, আর আমার ট্রাক পর্যন্ত পৌঁছালো কিভাবে? আমি গ্র্যাভেল পথ থেকে বের হওয়ার সময় কোথাও কোনো গাড়ি, কোনো মানুষ, কোনো আলো কিছুই দেখিনি। আমি চারপাশে তাকালাম, রাস্তা ঝোপঝাড়, অন্ধকার, ফাঁকা এলাকা, কিছুই নেই। আমি পকেট থেকে চাবি বের করলাম, কিন্তু লক খোলার আগে অদ্ভুত একটা সতর্কতা আমাকে থামিয়ে দিল। আমি প্যাসেঞ্জার সাইডে গেলাম, সেখানেও নিচের প্যানেল ভেজা দাগ, লম্বা স্টিকের মতো চিহ্ন, যেন কেউ হাত বুলিয়ে চলে গেছে। এবার আমার মাথা পুরোপুরি সজাগ হয়ে গেল। আমি ট্রাক আনলক করে দ্রুত কেবিনে উঠে পড়লাম, ভেতরে ঢুকেই আবার লক করে দিলাম। তারপর কয়েক সেকেন্ড ড্রাইভার সিটে বসে একদম স্থির হয়ে রইলাম। ইঞ্জিন বন্ধ ছিল, কেবিন একদম চুপচাপ, আর বাইরের দুনিয়া হঠাৎ খুব দূরের মনে হচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে ছাদের লাইট অন করলাম। প্রথমে দেখায় সব স্বাভাবিক, ড্যাশবোর্ড ঠিক জায়গায়, ফ্যান ঠিক, আমার কাপড়, বোতল, বেডিং, স্টোরেজ সবকিছু ঠিকঠাক। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো আমি যথাযথই বেশি ভয় পাচ্ছি। নিজেকে শান্ত করতে একটা লম্বা শ্বাস নিলাম। ভাবলাম, জঙ্গলের মধ্যে ভুল ধারণাও হতে পারে, কেবিন সেফ, দরজা লক, এখন রাস্তায় বের হলেই সব ঠিক হয়ে যাবে। আমি ইগনিশন অন করলাম, ইঞ্জিন স্টার্ট হলো, কেবিনে হালকা ভাইব্রেশন শুরু হলো, আর সাথে হিটার ফ্যানের শব্দ ভেসে এলো। উইশিং ড্যাশবোর্ডের সেই শব্দের মাঝে 1 থেকে 2 সেকেন্ডের জন্য সত্যি একটা শান্তি অনুভব করলাম। মানুষ যখন বন্ধ জায়গায়, আলো আর নিজের চেনা মেশিনের ভেতরে থাকে, তখন একটা নিরাপত্তার অনুভূতি আসে। কিন্তু সেই শান্তিটা 10 সেকেন্ডও টিকলো না। আমার চোখ পড়ল সামনের রিয়ার ভিউ মিররে বাঙ্ক এরিয়া অন্ধকার লাগছিল। কেবিনের লাইট থাকা সত্ত্বেও সেখানে কিছু ছায়া দেখা যাচ্ছিল, আর সেই ছায়ার মাঝে এক মুহূর্তের জন্য আমার মনে হলো কেউ যেন একটা ভেজা জিনিস বাঙ্কের কিনারায় বসে আছে। আমি এত দ্রুত ঘাড় ঘোরালাম যে গলায় টান লেগে গেল। পেছনে কিছুই ছিল না। আমি সঙ্গে সঙ্গে সিট ছেড়ে উঠে বাঙ্কের দিকে গেলাম। হাতে টর্চ নিয়ে পুরো জায়গাটা চেক করলাম। বাঙ্ক খালি, বিছানাও প্রায় আগের মতোই আছে যেভাবে আমি রেখে গিয়েছিলাম। কিন্তু তারপর আমার চোখ পড়লো ম্যাট্রেসের কিনারায়। সেখানে একটা লম্বা গাঢ় ভেজা দাগ ছিল, যেন কোনো ভেজা জিনিস কয়েক মুহূর্ত সেখানে বসেছিল। আর তার সাথে সত্যি একটা কালো লম্বা ভেজা চুল লেগেছিল। আমি সেটার দিকে তাকাতেই রইলাম। ওটা কোনো এলোমেলো সুতা বা কাপড়ের অংশ ছিল না, না আমার কোনো জিনিসের অংশ। এটা ঠিক সেই একই ধরনের চুল যেটা লেকে লাইন দিয়ে উঠেছিল। হঠাৎ আমার নিজের হাত, জ্যাকেট, কুলার সবকিছুর ভেতর দিয়ে একটা অস্বস্তি ছড়িয়ে পড়লো। আমি সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে সেই চুলটা তুলে নিলাম। ওটা সত্যি ভেজা ছিল। আমি অস্বস্তি নিয়ে সেটা কেবিনের ফ্লোরে ফেলে দিলাম এবং জুতা দিয়ে ঘষে সরিয়ে দিলাম, কিন্তু তাতেও শান্তি পেলাম না। আমি নিজেকে বাস্তব ভাবতে বাধ্য করলাম। প্রথমে চেক করলাম রুফ হ্যাচ, ব্যাক কম্পার্টমেন্ট, সাইড উইন্ডো সব ঠিক মতো বন্ধ আছে কিনা। সবই বন্ধ ছিল। তারপর ভাবলাম হয়তো আমি লাল জ্যাকেট পরে বাঙ্কে ঘষা লেগে দাগ তৈরি করেছি। এটাও কিছুটা সম্ভব মনে হলো, কিন্তু পরের মুহূর্তেই মনে পড়লো আমি কেবিনে ঢুকে সরাসরি ড্রাইভিং সিটে বসেছিলাম, বাঙ্কে হাতও দেয়নি। তাহলে এই দাগ এলো কিভাবে? আমি আবার ড্রাইভিং সিটে ফিরে এলাম, গভীর শ্বাস নিলাম। গিয়ার দিতে যাব, ঠিক তখনই ড্যাশবোর্ডের কাছে ট্যাকোগ্রাফ ইউনিট থেকে ছোট একটা অ্যালার্ট টোন এলো। আমি স্ক্রিনের দিকে তাকালাম, একটা ছোট মেসেজ ফ্ল্যাশ হলো, তারপর আবার নর্মাল ডিসপ্লে ফিরে এলো। আমি পুরো লাইনটা বুঝতে পারিনি, কারণ সেটা সিস্টেম কোড ছিল। কিন্তু যতটা বুঝলাম, ডিভাইসটা ড্রাইভারের স্ট্যাটাস আবার রিচেক করেছে এবং সেটা রেড দেখাচ্ছে। এটা সাধারণত ইগনিশন অন করলে হয়ে যায়, কিন্তু তখন আমার পুরো মন যেহেতু অন্য সবকিছু দেখেছিল, তাই ওই ছোট্ট বিপ
বা বিপটাও নর্মাল মনে হলো। আমি ভাবলাম ট্রাক বের করে মেইন রোডে চলে আসি, কোনো আলোযুক্ত সার্ভিস এরিয়াতে গিয়ে থামি, এটাই ভালো হবে। আমি একবার মিররে দেখলাম সব ঠিক আছে, তারপর ট্রাক চালাতে শুরু করলাম। ট্রাভেল এরিয়া থেকে বের হয়ে যেই আমি রাস্তায় উঠলাম, আমার চেষ্টা ছিল স্পিড একদম নর্মাল রাখা, বেশি দ্রুত না, কারণ প্যানিক ড্রাইভিং এ ভুল হয়। রাস্তাটা পাহাড়ি ছিল, দুই পাশে জঙ্গলের অংশ, কোথাও কোথাও গার্ড রেল, আর দূরে দূরে ছোট রিফ্লেকটিভ মার্ক। পুরো রাত প্রায় শেষের দিকে। আমি রেডিও অন করার কথা ভাবলাম, কিন্তু করলাম না। আমি ইঞ্জিন আর রাস্তার শব্দ শুনতে চাইছিলাম। শুরুর কয়েক মিনিট তুলনামূলকভাবে ভালো গেল। আমি নিজেকে বললাম, দেখো, ট্রাকে উঠে এসেছো, রাস্তায় চলে এসেছো, এখন সব ঠিক। মানুষ অনেক সময় একটা জায়গার প্রভাবে ভয় পেয়ে যায়। হয়তো লেকের ঘটনাগুলো কিছুই না, হয়তো তুমি ক্লান্তিতে ভুলভাবে ব্যাখ্যা করেছো। কিন্তু তখনই আমার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। প্রথমে হালকা ছিল, তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। এটা কোনো সাধারণ ভেজা মাটি বা মাছের গন্ধ ছিল না, না কেবিনে পড়ে থাকা কোনো জিনিসের গন্ধ। এটা এমন ছিল যেন ঠান্ডা পানি, পচা ঘাস আর অনেক পুরনো বন্ধ জায়গার গন্ধ একসাথে মিশে গেছে। আমি সঙ্গে সঙ্গে রিয়ার বাঙ্কের দিকে তাকালাম, কিছুই দেখা গেল না। আমি সাইড উইন্ডো একটু খুললাম, ভাবলাম হয়তো বাইরের বাতাসে গন্ধটা কমবে, কিন্তু গন্ধ পুরোপুরি গেল না। তখনই আমার মনে পড়লো কুলারটাও তো সাথে আছে। আমি প্যাসেঞ্জার সাইড ফুটওয়েলের দিকে তাকালাম, যেখানে কুলারটা রাখা ছিল, আর সেই মুহূর্তে আমার মেরুদণ্ডের ভেতর দিয়ে যেন বরফ নেমে গেল। আমি রাস্তার দিকে চোখ রেখে এক হাত বাড়িয়ে কুলারটা পুরো বন্ধ করলাম। তখন আমার মন বলছিল হাইওয়ের শোল্ডারে গাড়ি থামিয়ে পুরো চেক করো, কিন্তু একই সাথে আরেকটা চিন্তা কাজ করছিল, যদি সত্যি কিছু হয় তাহলে এই নির্জন জায়গায় থামা আরো খারাপ হতে পারে। আমি ভাবলাম আগে কোনো বড় সার্ভিস স্টেশন বা আলোযুক্ত রেস্ট এরিয়া খুঁজে বের করি। আমি নেভিগেশনের নিকটতম সার্ভিস পয়েন্ট খুঁজতে চাইলাম, কিন্তু তখন আমার হাত ফিরে ছিল না। রাস্তার দিকে পুরো মনোযোগ রাখাও দরকার ছিল। আরো প্রায় 5 মিনিট পার হয়ে গেছে, তখন হঠাৎ রিয়ার বা পেছনের দিক থেকে খুব হালকা একটা টিং টিং শব্দ শুনতে পেলাম। আমার বুক আবার আতঙ্কে ভরে গেল। একদম সেই ছোট ম্যানুয়াল বেলের মতো শব্দ, যেটা আমি ফিশিং রডে লাগিয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে নিজেকে বোঝালাম, বললাম অসম্ভব, বেল তো আমি পকেটে রেখেছিলাম। আমি জ্যাকেটের পকেটে হাত দিলাম, সত্যি বেল সেখানে ছিল। তাহলে শব্দটা এলো কোথায় থেকে? আমি মিররে তাকালাম, কিছুই নেই। আবারও হালকা টিং টিং শব্দ। এবার মনে হলো শব্দটা বাঙ্কের দিকে না, বরং কেবিনের নিচে বা রিয়ার স্টোরেজের দিক থেকে আসছে। কিন্তু ট্রাক চলার সময় অনেক মেকানিক্যাল শব্দ হয়। আমি নিজেকে সেই ব্যাখ্যায় আটকে রাখলাম। এটাই তখন আমার অবস্থা ছিল, ভয়ের মধ্যে থেকেও যুক্তি খুঁজে নিজেকে শান্ত রাখার চেষ্টা। রাস্তা একটা লম্বা অন্ধকার অংশে ঢুকে গেল। দুই পাশে ঘন গাছ, হেডলাইটের আলো সোজা সামনে পড়ছিল। আমি পুরোপুরি রাস্তার দিকে মনোযোগী ছিলাম। ঠিক তখনই সামনে ডান পাশে শোল্ডারে একটা সাদা ধোঁয়াটে মতো কিছু দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি হঠাৎ ব্রেক চাপলাম না, শুধু স্বাভাবিকভাবে গতি কমালাম। ট্রাকটা কাছে আসতেই সেই জিনিসটা যেন আকৃতি বদলাতে লাগলো। পরের মুহূর্তেই বুঝলাম ওটা আসলে একটা রিফ্লেক্টর পোস্ট, আর তার পেছনে ঝুলে থাকা প্লাস্টিক শিটের ছায়া। আমি নিজেকে ধমক দিলাম, নিয়ন্ত্রণে রাখলাম, কিন্তু সমস্যা হলো এখন আমার নার্ভাস সিস্টেম পুরোপুরি ওভার অ্যালার্ট হয়ে গেছে। প্রতিটা ছায়া, আলো, শব্দ সবই অতিরিক্ত বড় মনে হচ্ছিল। কিছুটা সামনে গেলে রাস্তা সোজা হলো। আমি আবার নেভিগেশন দেখলাম। পরের বড় সার্ভিস এরিয়া প্রায় 15 থেকে 20 মিনিট দূরে। আমি ভাবলাম শুধু ওখান পর্যন্ত পৌঁছাতে হবে। আলো, মানুষ, ক্যামেরা, কফি, টয়লেট সব পাওয়া যাবে। তারপর আমি ভাবলাম আগে দেখা যাবে সামনে কি করা যায়। ঠিক তখনই ফোনটা মাউন্টে পড়েছিল। হঠাৎ আমার মোবাইল ভাইব্রেট করে উঠলো আর স্ক্রিন জ্বলে উঠলো। সেই এলাকায় কোনো সিগন্যাল ছিল না, তাই হঠাৎ ফোন জ্বলে ওঠাটাও আমাকে চমকে দিল। আমি এক নজর দেখলাম, কোনো কল নেই, কোনো মেসেজ নেই, শুধু স্ক্রিন নিজে থেকেই অন হয়েছে, যেন কোনো ব্যাকগ্রাউন্ড ওয়েক আপ। লগ স্ক্রিনে ক্যামেরা অ্যাপের আইকন খুব হালকা করে দেখা গেল, তারপর স্ক্রিন আবার অফ হয়ে গেল। আমি ফোনটা ছুলাম না, মনে মনে বললাম হয়তো গ্লিচ হয়েছে বা ভাইব্রেশনের কারণে স্ক্রিন জেগে উঠেছে। কিন্তু ভেতরের ভয় এখন সবকিছুকে একে অন্যের সাথে জুড়ে দিচ্ছিল। ঠিক তখনই রিয়ার বাঙ্কের দিক থেকে আবার হালকা খসার শব্দ এলো। আমি সঙ্গে সঙ্গে মিররে তাকালাম। এবার মনে হলো বাঙ্কের নিচের ফ্লোরে যেন কিছু ভেজা লম্বা দাগ ডান দিক থেকে বাম দিকে সরে গেছে। আমি দ্রুত প্যাসেঞ্জার সাইডের ওভারহেড লাইট অন করলাম, তারপর পুরো কেবিনের লাইট আর উজ্জ্বল করে দিলাম। ট্রাক তখনও রাস্তায় চলছে। আমি স্পিড আরো কমালাম, কিন্তু পুরোপুরি থামালাম না। মনে বারবার একই কথা ঘুরছিল, সার্ভিস এরিয়া পর্যন্ত যেতে হবে, শুধু সার্ভিস এরিয়া পর্যন্ত। এরপর আরেকটা ঘটনা ঘটলো, যেটা আমার সাহস প্রায় অর্ধেক করে দিল। টেকোগ্রাফ আবার বিপ দিল। আমি স্ক্রিনে তাকালাম, আর তখনই বুঝলাম আমার বাধ্যতামূলক রেস্ট এখনো পূর্ণ হয়নি।
আমি ঘাবড়ে গিয়েও গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু সিস্টেম আমাকে বারবার সতর্ক করছিল যে আমাকে থামতে হবে। আমার কাছে আর কোনো অপশনও ছিল না। যদি আমি চালিয়ে যেতাম পরে বড় সমস্যা হতো। আর তখন আমার মাথাও ঠিকভাবে কাজ করছিল না। আমি দ্রুত ট্রাক এক নির্জন সাইডে থামালাম। ট্রাক থামাতে ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ইঞ্জিন বন্ধ করিনি, শুধু বসে শ্বাস ঠিক করার চেষ্টা করছিলাম। হাত তখনও কাঁপছিল। আমি নিজেকে বারবার বোঝাচ্ছিলাম আর অল্প সময়, শুধু এতটুকু শেষ হলেই এখান থেকে বের হয়ে যাব। ঠিক তখনই ঠক ঠক শব্দ। ড্রাইভিং সাইডের দরজায় দুটো টোকা পড়ল। আমি একদম সোজা হয়ে বসলাম আর জানালার দিকে তাকালাম। বাইরে কেউ ছিল না। আমি ঘাড় এগিয়ে মিররে তাকালাম, তারপর সাইড উইন্ডো দিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম, কিন্তু সেখানে শুধু অন্ধকারই ছিল। আমি ভাবছিলাম হয়তো মেটালের কোনো শব্দ হবে বা আমারই ভুল শোনা, কারণ তখন আমার অন্য পাশ থেকেও ঠক ঠক শব্দ শোনা গেল। এবার বাম পাশ থেকে আমার পুরো শরীরে কাঁপুনি ছড়িয়ে গেল। আমি দ্রুত প্যাসেঞ্জার সাইডে তাকালাম, সেখানেও কিছু ছিল না। পরের মুহূর্তে ট্রাকের পেছন দিক থেকে এত জোরে একটা শব্দ হলো, যেন কেউ পুরো শক্তি দিয়ে ভারী কিছু আঘাত করেছে। আমি চমকে নিজের জায়গা থেকে লাফিয়ে উঠলাম। এটা সাধারণ কোনো শব্দ ছিল না, ট্রেলারের রিয়ার বডিতে স্পষ্টভাবে আঘাত লাগার মতো শব্দ। আমি কয়েক সেকেন্ড বসে রইলাম, তারপর মনে হলো যদি সত্যি বাইরে কিছু থাকে তাহলে দেখতে হবে। আমি দ্রুত দরজা খুলে নিচে নেমে গেলাম। বাইরে রাত আরো বেশি নির্জন মনে হচ্ছিল। দূরে দূরে কোনো মানুষ নেই, কোনো যানবাহন নেই। আমি দ্রুত ট্রাকের পেছনের দিকে দৌড়ালাম। রিয়ার সাইডে গিয়ে চারপাশ দেখলাম, না কোনো মানুষ, না কোনো গাড়ি, না কোনো নড়াচড়া। ট্রেলারের পেছন, টায়ারের আশপাশ, মাটি, সব জায়গা দেখলাম, কিছুই নেই। ঠিক তখনই সামনে থেকে আমার ট্রাক জোরে জোরে হর্ন দিতে শুরু করলো। আমি পুরোপুরি জমে গেলাম। হর্ন থামছিল না, বারবার বাজছিল। আমি দৌড়ে সামনে ফিরতে লাগলাম। বুক এমনভাবে ধড়ফড় করছিল যেন বেরিয়ে আসবে। ড্রাইভিং সাইডের কাছে এসে দেখি দরজা অর্ধেক খোলা আর ভেতর থেকে হর্ন বাজছে, যেন কেউ স্টিয়ারিং এর উপর ঝুঁকে আছে। আমি আর 2 কদম এগোতেই দরজাটা ধক করে জোরে বন্ধ হয়ে গেল। এটা বাতাসে হয়নি, একদম ভেতর থেকে জোরে টেনে বন্ধ করার মতো শব্দ। আমার পা এক মুহূর্তে দুর্বল হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, এমন ভয় যেখানে মানুষ কয়েক সেকেন্ড কিছুই ভাবতে পারে না। হর্ন তখনই বন্ধ হয়ে গেল। আবার সম্পূর্ণ নীরবতা। আমি কাপা হাতে হ্যান্ডেল ধরলাম, দরজা খুলে ভেতরে উঠলাম। ঢুকেই দরজা বন্ধ করে লক করলাম। শ্বাস ঠিক মতো নিতে পারছিলাম না। তারপর আমার চোখ সামনে গেল। হেডলাইট বন্ধ ছিল, কিন্তু পার্কিং লাইট আর বাইরে হালকা আলোয় ট্রাকের একবারে সামনে কেউ দাঁড়িয়েছিল। ওটা একজন নারী ছিল, বা অন্তত নারীর মতো কোনো কিছু। আমি একবার স্থির হয়ে গেলাম। তার লম্বা ভেজা চুল পুরো মুখ ঢেকে রেখেছিল, কিন্তু লট বুকে ঝুলেছিল। কিন্তু চুল মুখের সাথে এমন ভাবে লেগেছিল যেন অনেকক্ষণ পানির মধ্যে ছিল। কিন্তু যেটুকু দেখা যাচ্ছিল সেটা দেখে আমার হাত ঠান্ডা হয়ে গেল। তার চোখ স্বাভাবিক ছিল না, ভেতরে ঢুকে যাওয়া কালো, গভীর, প্রাণহীন। তার মুখ এমন লাগছিল যেন অনেকদিন পানির মধ্যে পড়েছিল, বিকৃত, ফুলে যাওয়া, জায়গায় জায়গায় নষ্ট হয়ে যাওয়া। তবুও সে একদম সোজা আমার দিকে তাকিয়েছিল, আর সে নড়ছিল না, শুধু দাঁড়িয়েছিল। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম। সেই মুহূর্তে আমি গাড়ি চালানোর অবস্থায় ছিলাম না। আমার সময় তখনও শেষ হয়নি। আর সত্যি বলতে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে যদি আইনগতভাবে পারও হতো, তবুও আমি গাড়ি চালাতে পারতাম না। আমি জোর করে নিজেকে সিটে বসিয়ে রাখলাম আর সিদ্ধান্ত নিলাম, যা কিছুই হোক বাকি সময়টা আমি এখানে বসে থাকবো। তারপর যে সময়টা কেটেছে সেটা জীবনের সবচেয়ে দীর্ঘ সময় মনে হচ্ছিল। কখনো ট্রাকের বাইরে ধীরে কারো হাঁটার শব্দ শোনা যেত, কখনো ড্রাইভিং সাইডের কাছে হালকা ফিসফিসানি, কখনো মনে হতো কেউ ট্রাকের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। 1 থেকে 2 বার আবার নক করার মতো শব্দ হলো, কিন্তু আমি আর বাইরে তাকানোর সাহস পাইনি। আমি শুধু সামনের স্ক্রিন আর সময়ের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে শুধু বলছিলাম, সময়টা যেন শেষ হয়, সময়টা যেন শেষ হয়। অবশেষে সেই মুহূর্তে এলো। আমি ট্যাকোগ্রাফের স্ক্রিন দেখলাম। এখন আমি আইনগতভাবে ট্রাক চালাতে পারি। আমি 1 সেকেন্ডও দেরি করলাম না। ইগনিশন অন করলাম, সিস্টেম জেগে উঠল। আমি হেডলাইট অন করলাম, আর সে তখনও সামনে দাঁড়িয়েছিল। এবার পুরো আলোতে তার চেহারা আরো স্পষ্ট দেখা গেল। চুল মুখ ঢেকে রেখেছে, কিন্তু বিকৃত মুখ, আরো পরিষ্কার, ফুলে যাওয়া, চামড়া নষ্ট, চোখ ভেতরে ঢুকে যাওয়া, যেন সদ্য পানির ভেতর থেকে উঠে এসেছে। সে না পলক ফেলছিল, না নড়ছিল, না কোনো শব্দ করছিল, শুধু ট্রাকের সামনে দাঁড়িয়েছিল। আমি জোরে হর্ন দিলাম, সে সঙ্গে সঙ্গে সরে গেল না। প্রথমে শুধু তার মাথাটা একটু কাত হলো, তারপর ধীরে ধীরে সে সাইডে সরে গেল। তার হাঁটার ভঙ্গি মানুষের মতো স্বাভাবিক ছিল না, যেন পা মাটিতে আছে কিন্তু কোনো ওজন নেই। আমি তখনই গিয়ার লাগালাম এবং ট্রাকটার সামনে এগিয়ে দিলাম। আমি পেছনে তাকালাম না, কিন্তু কয়েক সেকেন্ড পর মিররে চোখ পড়তেই আমার বুক ধক করে
বসে গেল। মনে হলো সেই কালো অস্তিত্বটা ট্রাকের পেছনে দৌড়াচ্ছে। আমি একবার মিররে তাকালাম, তারপর দ্রুত চোখ সামনে রাস্তার দিকে দেখলাম। কিছুক্ষণ পর আবার মিররে দেখলাম একই দৃশ্য। লম্বা ভেজা চুল, ঝুঁকে থাকা মাথা, অস্বাভাবিক গতিতে যেন ট্রাকের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে। পেছন দিক থেকে দুইবার হালকা ধাক্কার মতো কম্পন অনুভব করলাম। আমি স্পিড স্বাভাবিক রাখলাম, কারণ রাস্তা ছিল একবারে নির্জন এবং বিপজ্জনক। কিন্তু ভেতরে আমি ভেঙে পড়েছিলাম। প্রতিটা সেকেন্ড আমার কাছে ভারী লাগছিল। আমি শুধু চাইছিলাম দ্রুত কোনো আলো আওয়াজে ভরা জায়গায় পৌঁছাতে। দূরে অন্য কোনো গাড়ির আলো দেখা গেল। ধীরে ধীরে জঙ্গল পিছিয়ে যেতে লাগলো। তারপর আস্তে আস্তে সেই চাপ কমে আসতে লাগলো। মিররে আর সেই কালো নড়াচড়া দেখা গেল না। পেছনের সেই ধাক্কার অনুভূতিও থেমে গেল। ট্রাকের ভেতরের অদ্ভুত অনুভূতিও ধীরে ধীরে কমে গেল। তবুও আমি অনেকক্ষণ থামিনি। শেষে আমি একটা আলোজলা সার্ভিস এরিয়ায় পৌঁছালাম। সোজা সেখানে গিয়ে ট্রাক পার্ক করলাম, কিন্তু কিছুক্ষণ স্টিয়ারিং ধরে বসে রইলাম। আমার শ্বাস তখনও দ্রুত চলছিল। আমি শুধু ভাবছিলাম আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। সেই রাতের পর আমি আর কখনো সেই লেকের দিকে যাইনি। ফিশিং করার শখ ছিল, কিন্তু এমন নির্জন জায়গায় একা যাওয়া আমি চিরতরে ছেড়ে দিয়েছি। আজও যখন রাতে লেক সাইড, ফরেস্ট রোড বা নির্জন পার্কিং দেখি, আমার হৃদয় দ্রুত দরফর করে ওঠে। এটাই ছিল আমার ঘটনা। আমি কিছুই বাড়িয়ে বলিনি, যেভাবে ঘটেছে ঠিক সেভাবেই বলেছে। সবচেয়ে বেশি ভয় লাগে সেই মুহূর্তটা মনে পড়লে, যখন হেডলাইট জ্বলে উঠতেই সে আমার ট্রাকের সামনে দাঁড়িয়েছিল, আর পরে মিররে মনে হচ্ছিল সে আমার পেছনে দৌড়াচ্ছে। তো লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে নতুন ঘটনার আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।